স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বহু আন্দোলন দেখেছে আমাদের এই রাজ্য, এই দেশ, এই শহর। যেখানেই অন্যায় হয়েছে, যেখানেই অবিচার হয়েছে, পথে নেমে প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ। আপনিও হয়তো প্রতিবাদ করেছি। অন্যায় হলেই রুখে দাঁড়িয়েছি, জিজ্ঞেস করেছি কেন অন্যায় হয়েছে, কে অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি কি। সেখানে আমিও সামিল ছিলাম, আপনারা যারা এই অনুষ্ঠান দেখেন তারাও হয়তো সামিল ছিলেন। কিন্তু এমন এক আন্দোলন, এমন এক জনবিস্ফোরণ বাংলা দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যা কিন্তু কোনোদিন এখনো পর্যন্ত টিল ডেট কেউ দেখেনি। আপনি, আমরা কেউ না। এবং সেই আন্দোলন যে আদৌ এইভাবে আমরা দেখব, যে ইস্যু, যে ঘটনাকে নিয়ে দেখব, আমরা হয়তো কোনোদিনও ভাবিও নি কিংবা কল্পনাও করতে পারেনি যে এই আন্দোলন হতে পারে যেখানে বাংলার আম জনতা, মহিলারা রাস্তায় নেমে আসবেন। আর আপনারা যে অনুষ্ঠানের মাধ্যমে দেখছেন, এই অনুষ্ঠান দেখছেন নীতি নির্ণয় না দুর্নীতি। আর নতুন করে ইন্ট্রোডাকশন দিলাম না, কেন দিলাম না? কারণ আমরা সিরিজ বাই সিরিজ আমরা আপনাদের সামনে নিয়ে আসছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে থেকে মানুষজনকে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি, এবং তাদের দৃষ্টিভঙ্গি এই নীতি নির্ণয় এবং দুর্নীতি নিয়ে তারা কি ভাবছেন আপনাদের সামনে তুলে ধরছি। নীতি নির্ণয় না দুর্নীতি নিয়ে আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমার নাম শান্তনু। আর যে আন্দোলনের কথা আমরা আপনাদের একটু আগে বলছিলাম, আমরা অনেকে আপনারা হয়তো বুঝে গেছেন কি আন্দোলনের নামে আমরা আপনাদের বলছি। আন্দোলনের নাম হচ্ছে রিক্লেম দ্য নাইট, রাত দখল আন্দোলন, যার জন্য উত্তাল বাংলা প্রথম শুরু হয়েছিল 14ই আগস্ট। মনে থাকবে আপনাদেরকে, ঠিক স্বাধীনতার দিনের আগের দিন প্রথম রিক্লেম দ্য নাইট। আমরা প্রত্যেকেই বলেছিলাম রিক্লেম দ্য নাইট কিসে? আরজি করে যে ঘটনা ঘটে গেছে, এখনো পর্যন্ত বাংলার, আমাদের দেশ, সারা পৃথিবী জুড়ে যা নিন্দা চলছে, একটাই কথা, উই ডিমান্ড জাস্টিস। তার সঙ্গে এই আন্দোলনের কি সম্পর্ক? রাত দখলে মহিলারা কেন নামলেন? তাদের কি মোটিভ? তারা কি চাইছেন এবং কেনই বা চাইছেন? এবং এই ইস্যুকে নিয়ে কেন রাত দখল, অন্যান্য ইস্যু নিয়ে নয় কেন? এই নিয়ে আমাদের আজকের এপিসোড ডেডিকেট করা। এবং আপনারা যারা বাংলার মানুষ, যত মানুষ এই অনুষ্ঠান দেখেন, অর্থাৎ নীতি নির্ণয় না দুর্নীতি, কোনটা নীতি কোনটা নির্ণয় কারা করলো এবং দুর্নীতি কেন হলো, সমাজে এই আন্দোলন কতটা প্রভাব ফেলবে, আদৌ প্রভাব ফেলবে কিনা, এবং এই নিয়ে কিন্তু আমাদের আজকের এপিসোড যা বললাম ডেডিকেট করা। এবং আমাদের সঙ্গে রয়েছেন, পরিচয় করে দেওয়া, বাদিকে বসে আছেন আজকের আমাদের গেস্ট চন্দ্রাস্মিতা চৌধুরী। চন্দ্রাস্মিতার ডিটেলে একটু বলে নিই আপনাদেরকে। তিনি এই রাত দখল আন্দোলনের অন্যতম কনভেনার, আহ্বায়ক যাকে বাংলায় বলে, অন্যতম কনভেনার। এবং চন্দ্রাস্মিতা আমাদের মধ্যে আজ এসছেন এই অনুষ্ঠানে। এবং তার সঙ্গে যখন আমার অ্যাসাইনমেন্ট টিম প্রথম কথা বলে, তার প্রথম কথা ছিল যে নীতি নির্ণয় না দুর্নীতিতে আমি আসবো, আমার কিছু সে আছে, কথা আছে, যেটা আমি বলতে চাই বাংলার মানুষদের কাছে। চন্দ্রাস্মিতা, নমস্কার সবাইকে। আমরা রাত দখল করেছিলাম 14 তারিখ রাতে। এখানের পশ্চিমবঙ্গের বেশিরভাগ মহিলারা এবং পশ্চিমবঙ্গের মানুষ সেখানে যে সাড়া দিয়েছিল, অন্তত আমার জীবনকালে আমি দেখিনি যে এরকম মানুষ রাস্তায় প্রতিবাদে বেরিয়ে আসতে পারে। তার একটা মূল কারণ ছিল যে 14 তারিখ যে রাতে যে ডাক দেওয়া হয়েছিল রাত দখলের, এবং 9 তারিখ যে ঘটনা ঘটেছিল, সে ঘটনার যদি দেখা যায় যে ঘটনা ঘটার পরে যে শাস্তি হওয়ার কথা, সেই শাস্তির কথা না বলে আমরা দেখলাম যে এই শাসক দল যারা এখন ক্ষমতায় আছে, মূলত তারা যে প্রশ্ন করলো, বা অধ্যক্ষ যে প্রশ্ন করলো যে মেয়েটি রাতের বেলা ওখানে কি করছিল, এই যে প্রশ্ন মেয়েদেরকে প্রতিনিয়ত মেয়েদের সামনে চলে আসে যখনই মেয়েদের উপরে কোনো ঘটনা ঘটে, এটার প্রতি আমাদের মনে হয়েছে যে মহিলাদের একটা ক্ষোভ আছে। সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু মেয়েরা সেদিন রাত্রে রাস্তায় নেমেছিলেন। কিন্তু আমার প্রশ্নের উত্তর বাংলার মানুষ জানতে চাইবে। চন্দ্রাস্মিতা, রাত দখল এই নাম কারা ডিসাইড করলো? কোত্থেকে এর উৎপত্তি আর এর মোটিভ কি? দেখুন, যে একটি লেখা আমাদেরই একজন সাথী তিনি লিখেছিলেন প্রতিদিন একটি পত্রিকায়, এবং সেখানে রাত দখলের কথা বলেছিলেন। এবং আমরা তখন ভেবেছিলাম যে রাত দখল করতে আমরা কল দিয়েছিলাম, এবং আমরা দেখেছি যে সেই রাত দখল করতে
মানুষ নেমেছিলেন। রাত দখল কারণ হচ্ছে যে মেয়েদের কাছে আর অপশন বেঁচে নেই। আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সবাই আসলে মেয়েদের বিরুদ্ধে। তাই রাত মেয়েদের নেমে রাত দখল করা ছাড়া, মেয়েদের নেমে রাতটাকে ক্লেম করা ছাড়া, রিক্লেম করা ছাড়া আর তো মেয়েদের জন্য কিছু বাকি নেই। আমরা সেই জায়গা থেকেই কিন্তু রিক্লেম দ্য নাইট, এবং রিক্লেম দ্য নাইটের একটা ইতিহাস আছে যে এটা বেসিক্যালি নিউ ইয়র্কের একটি আন্দোলনে একসময় মেয়েরা ডাক দিয়েছিল, এবং সেই জায়গা থেকে আমরাও কিন্তু দাঁড়িয়ে আজকে যখন ডাক দিচ্ছি আমরা সেই জায়গা থেকে রিক্লেম করার কথা বলছি, যে রিক্লেম করতে হবে। আমার ছিল যা, আমার বহুদিন ধরে সেই অধিকার আমি হারিয়েছি, এবং আজ আমার সময় এসেছে যে সেই অধিকারগুলো আমরা রিক্লেম করতে পারি। বেশ, প্রথম যখন এই ডাক দিলেন 14th অগস্ট, আপনাদের মনে থাকবে আরজি করে যে ভ্যান্ডালিজম হয়েছিল, যে দুষ্কৃতি হানা হয়েছিল, তার সেদিনকেই প্রথম আপনারা বেরোন, এবং তারপর পার্ট বাই পার্ট যেদিন যেদিন হিয়ারিং ছিল তার আগের দিনকে আপনারা রাস্তায় বেরিয়েছিলেন, এবং জনবিস্ফোরণ, নানান রকম স্লোগান, এবং তার থেকে আমরা একটা এই নির্যাস কি চন্দ্রস্মিতা কি, মানে এই এত মানুষকে আপনারা রাস্তায় নিয়ে বিচার পাবেন বলে মনে হচ্ছে? আমরা তো মনে করি যে আমরা বিচার পাবো, এবং বিচারের থেকেও এটা এগিয়ে গেছে আন্দোলন। যে বিচারটা তো একটা দাবি, বিচারের থেকে আমার মনে হয় যে এই দাবি কিন্তু আরও অনেক কথাকে বলতে চেয়েছে। যে আমরা যে প্রতিনিয়ত যেটার মুখোমুখি হই, আমরা অনেকেই স্কুলে বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা তারা নির্যাতনের শিকার হচ্ছে, কলেজে যারা পড়েন তারা নির্যাতনের শিকার হয়, তারা জানেন না যে তারা কোথায় গিয়ে কমপ্লেনটা দেবেন। কিন্তু আমাদের আইন অনুযায়ী তো থাকার কথা, যৌন হেনস্থা বিরোধী, সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কমিটিগুলো থাকার কথা। যদি দেখা যায় যে ওয়ার্ক প্লেসে সেরকম কোনো কমিটি কিন্তু নেই। দেখুন যে এটার সঙ্গে বলা যেতে পারে যে 10 বছর আগে নির্ভয়া আন্দোলন হয়েছিল, এবং এই নির্ভয়া আন্দোলনের সময় সেই সময়ও কিন্তু দিল্লির বুকে মানুষ দেখেছিল, মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল, এবং এখানে অনেকেরই হয়তো তখন কম বয়স ছিল, কিন্তু আমরা তখন দেখেছিলাম দিল্লির বুকে রাস্তায় বেরিয়ে আসতে মানুষদের। এবং তারপরে একটি আইন বদল হয়েছিল, 2013-র একটি আইন পরিবর্তন হয়েছে, এবং আজ 10 বছর হয়ে গেল। আমরা দেখব যে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গেও সেই আইন কিন্তু লাগু হয়নি ঠিকঠাক। এবং যদি দেখা যায় যে এই পশ্চিমবঙ্গে প্রচুর পস্কো কেস এখনো পড়ে আছে, ঠিক আছে, 48,000-এরও বেশি পস্কো কেস কিন্তু পড়ে আছে, তারা এখনো বিচার পায়নি, রিজলভ হয়নি, সেটা কোর্টে চলছে। আর দ্বিতীয় হচ্ছে দেখুন, তারপরে যে কথাটা উঠে আসে যে নির্ভয়া আন্দোলন থেকে, যে ফাস্ট ট্র্যাক কোর্টে দিনের পর দিন কেস পড়ে থাকবে, এবং কেসগুলোর কোনো সলভ হবে না, এবং দিনের পর দিন ডেটের পর ডেট থাকবে, এবং আমরা জানি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এবং মেয়েদের বয়স, যারা বাচ্চা, যারা পক্সো কেসে, যাদের আমরা দেখতে পাই যে পক্সো কেসের হয়তো সে ছোট ছিল তখন তার নামে কেস হয়েছে, সে যখন তার 18 বছর হয়ে যাচ্ছে তখনও তার কেস চলছে। এইটা একটি অমানবিক বিষয়, এবং এটা চলতে পারে না, এটা বেশি দিন চলতে পারে না। এই জন্য কিন্তু মানুষও রাস্তায় নামছে। আজকে ধরুন যে কর্মক্ষেত্রে যে মেয়েটি যাকে যেতে হচ্ছে কাজ করতে, তার অফিসে কোনো তার সিস্টেম নেই। তার মানে চন্দ্রস্মিতা আপনি বলতে চাইছেন, একটু ইন্টারাপ্ট করলাম, যে নীতি নির্ণয় না দুর্নীতি অনুষ্ঠানে যে আমরা নামকরণ, এই যা আপনি বললেন এগুলো সিস্টেমের প্রবলেম, একদম রাইট? তাহলে এই যে নীতি, অর্থাৎ এই যে পলিসি মেকার যারা, আপনি কি মনে করছেন যারা পলিসি মেকার তারাই পলিসি ডিস্ট্রয়ার? একদমই। দেখুন একটি আন্দোলন হচ্ছে এবং সেই পলিসি বানানো হচ্ছে। দেখুন আইন, আমি বললাম 2013-তে আইন বানানো হয়েছিল, আইন বানানো হলো, এবং আইন তো এমনি বানানো হয়নি, একটা ভার্মা কমিটির মতন কমিটি, যারা বহু মহিলা সংগঠন, বহু নির্যাতনের যারা শিকার হয়েছেন সেই সময় তাদের সঙ্গে কথা বলে, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন স্টুডেন্ট অর্গানাইজেশন থেকে শুরু করে হিউম্যান রাইটস অর্গানাইজেশন, লয়ার্স যারা এ ধরনের কেস করছিলেন, তাদের সঙ্গে কথা বলে একটি 2013-র আইন তৈরি হলো। এই আইনেও বহু গ্যাপ ছিল, কিন্তু আইন একটা মোটামুটি একটা আইন তৈরি হয়েছিল। আমরা দেখলাম যে আইনটার কিন্তু ইমপ্লিমেন্টেশন আজ পর্যন্ত ঠিকঠাকভাবে, যদি আপনি দেখেন যে কর্মক্ষেত্রগুলোতে হেনস্থা বিরোধী কমিটিগুলো হওয়ার কথা, সেগুলো কিন্তু কোথাওই হয়নি। এবং শুধু সেটা নয়, আজকে কেন্দ্রে যে সরকার আছে, আমি শুধু রাজ্য সরকারকে বলবো না, আমি কেন্দ্রে যে সরকার আছে সে সরকার কিন্তু আইনগুলোকেও বদলে দিচ্ছে আস্তে আস্তে।
যদি আপনারা দেখেন যে এই কর্মক্ষেত্রে যৌন হেনস্থা বিরোধী আইনগুলোর কথা বলছি, আজকে দেখুন যে প্রাইভেট কোম্পানিগুলোতে ছিল যে সেগুলো কম্পালসারি ছিল, আজকে নতুন লেবার ল সেগুলোতে কিন্তু এটা কম্পালসারি থাকছে না। অতএব একটা সময় আমরা দেখেছি প্রাইভেট কোম্পানিগুলো তারা কিন্তু মানে তাদের মধ্যে একটা হিড়িক লেগে গেছিল যে অমুক ফেমিনিস্ট অমুক জেন্ডার অ্যাক্টিভিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করে তারা একটা নিজেদের মতন করে কমিটি বানাচ্ছিল। আমরা দেখলাম যে 2021 সালের লেবার যে কোড তৈরি হলো সেই কোডের মধ্যে এটা কম্পালসারি যেই থাকলো না, এই প্রাইভেট ইনস্টিটিউশনগুলোর মধ্যেও আর কিন্তু সেই স্কোপগুলো মেয়েদের কিন্তু হারিয়ে যেতে থাকলো। সেই আইন যেহেতু পরিবর্তন হলো, অতএব দেখা যাচ্ছে যে যৌন হেনস্থা বিরোধী কমিটিগুলো সেভাবে আর তৈরি হচ্ছে না। আমরা দেখছি পাচ্ছি গভর্নমেন্ট ইনস্টিটিউশন, আজকে দেখুন আরজি করের মতন ঘটনার যদি দেখেন যে আজকে আইসিসিটার অবস্থা কি ছিল, আজকে যৌন হেনস্থা বিরোধী যে কমিটি থাকার কথা আরজি করে, সেই আরজি করে সেই কমিটিটার অবস্থা কি ছিল? সেটা ছিল কি? সেটা কার্যকরী ছিল না। কার্যকরী থাকলে তাতে তো কমপ্লেন পড়তো কিছু, কেন এর আগেও বিভিন্ন কমপ্লেন আমাদের কাছে যা আছে যে আগেও কমপ্লেন ছিল, তো সেই কমপ্লেনগুলো তো আসছিল না। এবং এটা শুধু একটা ইনস্টিটিউশন না, আমরা বলতে চাইছি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন কর্মক্ষেত্র সেগুলোতেও কিন্তু নেই, কমিটিগুলো নেই। এবং কমিটি যেখানে আছে সেটাও ডিসফাংশনাল, নামকে বাস্তে একটা কমিটি করে রাখা হয়েছে। এবং ছাত্রছাত্রীরা, কলেজগুলোর কথা বলি, যে ছাত্রছাত্রীরা জানেন না যে তারা কোথায় কমপ্লেন দেবেন, এবং এটা সবচেয়ে বেশি কলেজে ঘটে এবং কর্মক্ষেত্রে ঘটে। কর্মক্ষেত্রে কোথাও কমিটি আছে কোথাও কমিটি নেই, আর থাকলেও সেটা নামকা বাস্তে। ওকে, বেশ। এবার একটু চন্দ্রস্মিতা, যে টপিকে আপনারা রাত দখল করছেন, যে ইস্যুকে নিয়ে করছেন, আমরা প্রত্যেকে জানি নৃশংসতার হিলেনিয়াস ক্রাইমের থেকেও যদি ডিফাইন করে বলা যায়, তো একজন মহিলা হয়ে আমরা দেখেছি আপনাকে রাস্তায় আগে রাত দখলের ক্ষেত্রে আপনি কনভেনার, আপনার অন্যতম কনভেনার, আপনার উদ্যোগ এবং আপনার জন্য কত মানুষ রাস্তায় নেমেছেন। তো এটাকে কিভাবে দেখছেন এবং কিভাবে ডেসক্রাইব করবেন, এবং আগামী দিনে কিভাবে কি আউটকাম কি পাবেন বলে মনে করছেন? দেখুন, মানুষ এক তো বিচার চাইতে রাস্তায় নেমেছে, মানুষ হতবাক হয়ে গেছে এই ঘটনা যে একজন কর্মরত মহিলার উপরে যদি বয়স হবে হয়তো, হ্যাঁ আমার থেকে ছোট, ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে একজন কর্মরত মহিলা, তাকে যদি এভাবে তার উপরে যদি নির্যাতন হয়, তাহলে যে কোনো কর্মরত মহিলার উপরে এই নির্যাতন হতে পারে। এবং এই ভয়ঙ্কর নির্যাতন যে কোনো অফিস স্পেসে কিন্তু মেয়েরা কিন্তু নিজেদের, আমরা যখন রাত দখলের আমরা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে আমরা যেদিন 14 তারিখ রাত দখল করছি, আমাদের কাছে বহু মেয়েরা বহু পেশা থেকে এসে যোগাযোগ করেন, এবং আমাদের কাছে বহু ফোন, হাজার হাজার ফোন আসে। তারা কি প্রত্যেকে ফ্রাস্ট্রেটেড? তারা কি প্রত্যেকে? একদমই, কারণ কোথাও না কোথাও তাদের সঙ্গে কোথাও না কোথাও ঘটনা ঘটেছে, নয়তো তার বন্ধুর সঙ্গে ঘটেছে, বা তিনি মনে করছেন যে তার সঙ্গে ঘটতে পারে। আচ্ছা, অতএব এতটাই আমরা ইনসিকিউর যে তারা কিন্তু প্রতিনিয়ত, এবং আমাদের ফোনের মধ্যে দিয়ে একজন 80 বছরের মহিলা, তিনি বলছেন যে আমার নাতনি পড়তে যায়, মানে রাত করে বাড়ি ফেরে, আমার চিন্তা হয়, আমি সেই জন্য রাস্তায় নামতে চাই। আমি বলতে চাইছি আজকে পরিবেশটা এখানে গিয়ে দাঁড়াচ্ছে, মেয়েরা আজকে বেরোচ্ছে, আগের মতন নেই যে মেয়েরা বাড়িতে থাকছে। মেয়েরা আজকে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, টিউশন পড়তে যাচ্ছে, চাকরি করছে, এবং শুধু সেটাই নয়, রাত্রিবেলাও কিছু কিছু মেয়েদেরকে কাজ করে ফিরতে হচ্ছে। তো এই জায়গাটা দাঁড়িয়ে আজকে বহু অফিস স্পেসগুলোতেও আমরা মহিলাদেরকে দেখি, এবং একটা ব্যাপক অংশে দেখি, এবং আমরা মনে করি যে আসলে স্পেসগুলোতে মহিলাদের যদি শতাংশ বাড়ে, তাহলেই কিন্তু একমাত্র একটা সিকিউরড একটা অফিস স্পেস, একটা অফিস স্পেস হতে পারে, বা একটা কলেজ স্পেস হতে পারে, বা একটা ক্যাম্পাস স্পেস হতে পারে, যদি সেখানে 50% মহিলাকে আমরা দেখতে পাই। তো যেই জায়গাটা বলার চেষ্টা করছি যে মেয়েরা কিন্তু আমাদেরকে এই জায়গা থেকে ফোন করেছে। আমি আপনাকে বলি যে আমরা যেদিন রাত দখল করছি যাদবপুরে, সেদিন আমাদের কাছে যারা গিগ ওয়ার্কার বলে আমরা জানি, যারা সুইগি, জোম্যাটো এগুলোতেও যে মহিলারা কাজ করেন, তাদের মধ্যে একটা অংশ গ্রুপ করে এসেছেন, এবং তারা বলতে চাইছেন তাদের অনেক রাত্রিবেলা তাদেরকে ডেলিভারি দিতে যেতে হয়, এবং সেখানেও তারা বিভিন্ন হেনস্থার মুখোমুখি হয়, তারা জানেন না কোথায় যাবেন। সবসময় থানায় যাওয়াটা সম্ভব হয় না, এবং থানায় গেলেও আমরা জানি যে এরকম হেনস্থার অভিযোগ নিয়ে থানায় গেলে সেখানে পুলিশের কি রেসপন্স থাকে,
এবং আপনারা যদি একটু দেখেন ভালো করে আইনটা, তাহলে দেখবেন যে 2013 সালের আইনে 2013 সালে নির্ভয়ার, বারবার আমরা বলবো নির্ভয়াটাকে আমরা টানছি এই জন্য কেন ওটা আমাদের কাছে একটা মাইলস্টোন ছিল অ্যান্টি রেপ মুভমেন্টের। এবং 2013 সালে যে আইন পরিবর্তন হয়েছিল তাতে ছিল যে পুলিশের বিরুদ্ধে, পুলিশ যদি এফআইআর না নেয় তার বিরুদ্ধে কমপ্লেন করা যাবে। আমরা দেখলাম যে ভারতীয় ন্যায় সংহিতা যখন আইনটা পরিবর্তন হলো এই 2024-এ, এই ক্লজটাকে উঠিয়ে দেওয়া হলো এবং পুলিশের বিরুদ্ধে আজকে আর অভিযোগ করা যায় না। চন্দ্রস্মিতা, এই লেটস কাম টু দ্য টপিক। এই যে আর.জি. কর নিয়ে আপনারা মুভমেন্ট করছেন, এখানে প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রচুর মানুষ, আমরা প্রত্যেকে জানি সিবিআই ইনভেস্টিগেট করছে, ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে কলকাতা পুলিশের একজন তারা থানার প্রাক্তন ওসিকে, আপনারা সবাই জানি সেটা। তার সঙ্গে তো প্রাক্তন অধ্যক্ষ, মহান অধ্যক্ষ আমার বলা উচিত, ডক্টর সন্দীপ ঘোষ আসেনি। কি বলবেন? দেখুন, এটা খুবই ফ্রাস্ট্রেটিং। দুর্নীতির কোন লেভেলে এটা খুবই ফ্রাস্ট্রেটিং যে একজন অধ্যক্ষের এত পরিমাণ ক্ষমতা যে তাকে কোনো রকমভাবে, তার নামে একটা অভিযোগ এসছে, তাকে কোনো রকমভাবে সরকার তাকে এক্সপেল করছেন না। এটা খুবই দুর্ভাগ্য আমাদের জন্য। মানে কতটা ক্ষমতা তার, এটা একটা বিষয়। যেটা তার সঙ্গে হচ্ছে যে এই যে সন্দীপ ঘোষকে দেখা যাচ্ছে তিনি একজন সুপার। আমাদের এথিক্সগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন, যে ইনি একজন সুপার। আমরা আগে জানতাম যে সুপার তার দুর্নীতির, সে এতটা বড় দুর্নীতির সঙ্গে যুক্ত হবে, এই এথিক্স কিন্তু আগে মানুষের ছিল না। এই হেলথ প্রফেশনটাকে অনেকটা ধরা হতো একটা এথিক্যাল প্রফেশন, আজকে দেখা যাচ্ছে সবচেয়ে আনএথিক্যাল প্রফেশন। ঠিক আছে, এবং আমরা জানি যে এই শুধু এটা নয়, এখন বড় বড় ফার্মাগুলো যেভাবে কাজে লাগায় ডাক্তারদেরকে, এবং একটা বড় দুর্নীতির চক্র কিন্তু আছে। এবং তাতে মানে বহু হাসপাতাল, নার্সিংহোম, ফার্মা কোম্পানি, এই সবটাই দুর্নীতির সঙ্গে যুক্ত। এবং সরকার এই দুর্নীতি সম্পর্কে কিছুই জানেন না, সাধারণ মানুষ সবটাই জানেন, এমনটা আমরা কিন্তু মনে করছি না। এবং এই সন্দীপ ঘোষের ক্ষেত্রেও দেখুন, এটা খুবই ফ্রাস্ট্রেটিং। এবং এই থানার যে ওসিকে ধরা হয়েছে, এটা খুব ফ্রাস্ট্রেটিং। আমরা জানি যে কোনো ঘটনা নিয়ে গেলে থানাগুলো কিভাবে রিঅ্যাক্ট করে, মেয়েদেরকে দুটো বাজে কথা বলে। চার্জেসগুলো সিবিআই এনেছে চন্দ্রস্মিতা, আপনারা জানেন প্রত্যেকে, তাও একটু রিকল করে বলি, সিবিআইয়ের তরফ থেকে যে চার্জেসগুলো আনা হয়েছে, ডেলিবারেটলি কিন্তু এভিডেন্স লোপাট করা হয়েছে। এমনকি পোস্টমর্টেমকে আপনারা প্রত্যেকে জানেন, 4টের পর আমাদের দেশে কিন্তু পোস্টমর্টেম হয় না উইদাউট দ্য পারমিশন অফ পুলিশ অথরিটি। তালা থানা থেকে বিশেষ পারমিশন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর লিখেছেন, যেখানে ওসি ফরওয়ার্ড করেছেন, এবং তার সাথে সিবিআই বলছে ডেলিবারেট ট্যাম্পারিং, প্রচুর মানুষ ক্রাইম সিনে এসছেন এবং তারা বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে বলে বলছেন কোর্টে। এই ষড়যন্ত্র তো আমার মনে হয় যে থানাগুলো বোধহয় বেশিরভাগ ক্ষেত্রেই করেন। আমাদের তো, আমরা যারা দীর্ঘদিন ধরে মহিলা আন্দোলনের সঙ্গে যুক্ত, আমাদের অভিজ্ঞতা আছে যে থানা রিপোর্ট নিতে চান না, এগুলো তো আছে। এই যে একটা এটা কার ব্যর্থতা? এটা একদমই সরকারগুলোর ব্যর্থতা, একদমই। এবং আইন যেভাবে আইনগুলোকেও আজকে মানে পুলিশের বিরুদ্ধে আপনি কোনো কমপ্লেন করতে পারবেন না, এই যে পুলিশ আপনার এফআইআর নিচ্ছে কি নিচ্ছে না তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে পারবেন না, এই যে আইনটা পরিবর্তন হয়ে গেল, এগুলো তো সরকারেরই ব্যর্থতা। এবং সরকাররা চায় যে ধর্ষণ টিকে থাকুক। এই যে সরকারগুলো আছে ক্ষমতায়, কারণ ধর্ষণ তার হাতিয়ার হয়ে উঠেছে আজকে বিভিন্ন সরকারের কিন্তু ধর্ষণ হাতিয়ার। তাহলে আপনারা যে এই এত মানুষ রিক্লেম দ্য নাইট এখনো চলবে যতদিন আপনাদের যা কর্মসূচি, ঘোষিত কর্মসূচি আছে, সেখানে আমার প্রশ্ন থাকবে যে এই যে নীতি নির্ণয় এবং দুর্নীতি, এই যে পাশাপাশি যদি দুটো শব্দ রাখি, একে অপরের কি পরিপূরক বলে মনে করছেন? মানে নীতি কি নির্ণয় হয় দুর্নীতি করার জন্যই চন্দ্রস্মিতা? একেবারেই তাই। এই নীতিগুলোই তো তৈরি হচ্ছে যাতে দুর্নীতিটা করা যায়। কারা করে সে দুর্নীতি? এ সরকার, একেবারেই সরকার। যে সরকার ক্ষমতায় থাকে, আমরা তো দেখতে পাচ্ছি সেটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, অমুক রাজ্যের সরকার, সবই একই দুর্নীতির, নিজের রাজ্যে নিজের দুর্নীতির সিস্টেম চালাচ্ছে এরা। এবং সরকারগুলো কিন্তু এটাই হয়ে দাঁড়াচ্ছে আজকে। আপনাদের এত মুভমেন্ট মনে করেন, অনেক স্লোগান আমরা অনেক স্লোগান শুনেছি আপনাদের মুভমেন্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক স্লোগান শুনেছি, মানুষের কাছে আপনারা পৌঁছে দিয়েছেন। প্রচুর মানুষ, বিভিন্ন বয়সের মানুষ তারা রাস্তায় নেমেছে। এই করে কি আপনারা মনে করেন ঘুম ভাঙবে প্রশাসন? দেখুন, ঘুম তো ভাঙা উচিত, কিন্তু ঘুম ভাঙছে না, এটাই সবচেয়ে দুঃখের। আজকেও দেখুন কুণাল ঘোষ যে টুইট করেছেন, যে ভাবে একজন মহিলাকে
চিহ্নিত করে যে ভাষায় তিনি বলেছেন এবং তারপরে তার উত্তর দিয়েছেন আরেকজন তৃণমূল কর্মী দেবাংশু, আমার মনে হয় যে এদের ঘুম ভাঙছে না, এদের কিন্তু খুবই বিপদ আছে। ঘুম যদি না ভাঙে তাহলে কিন্তু খুব মুশকিল আছে, কারণ মেয়েরা কিন্তু ছেড়ে দেবে না। সেই পজিশনে কিন্তু এখন নেই যে মহিলারা আন্দোলন থেকে গুটিয়ে যাবেন। যদি মনে করেন যে এই ধরনের কথা বলে, এ ধরনের মিসোজিনিস্টিক কথা বলে তারা আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু হবে না, বরং উল্টো ফলটাই হবে যে মিসোজিনিস্টিক যত কথা বলবেন তত মেয়েরা রাস্তায় নামবে, রাত দখল হবে এবং আমরা আরও মেয়েদের কাছে অ্যাপিল করব যে যাতে তারা রাস্তায় নামবে তাদের অধিকারের জন্য। এই যে নামবে, এর আলটিমেট মোটিভ কি? এটাই আমার আমরা এই যে ধর্ষণ সংস্কৃতি, যে রেপ কালচার, এই যে কালচার, মেয়েদেরকে দেখার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে আমরা পরিবর্তন করতে চাই এবং সেই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে আমরা রাস্তায় নেমেছি। এবং আমরা এই শুধু আরজি করের বিচারেই থেমে থাকবো না, আমরা এই যে প্রতিনিয়ত এই যে ধর্ষণ সংস্কৃতি স্টেট তার মতন করে চালায়, একটা আন্দোলন চলছে এর বিরুদ্ধে, সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ এই টুইট করার সাহস করছেন, এটাই তো আজকে ভয়ঙ্কর। আজকে দেবাংশু তার উত্তর দিচ্ছে আরেকটা মিসোজিনিস্টিক কমেন্ট করে, তো ভয়ঙ্কর। আজকে যদি এটা থেকে যদি আজকে এই আন্দোলন থেকে তারা যদি শিক্ষা না নেয় এবং প্রতিনিয়ত যারা নামছেন তাদেরকে রেপ থ্রেট দেওয়া, এটা থেকে যদি তারা আজকে শিক্ষা না দেন, এগুলোই করেন, তাহলে তো আন্দোলন থেমে থাকবে না, তাহলে আন্দোলন বৃহত্তর জায়গায়। আচ্ছা, কোনো জায়গায় অনারেবল সুপ্রিম কোর্টে মামলা চলছে, আমরা হিয়ারিং এর পর হিয়ারিং দেখছি, এই যে আন্দোলনে আপনারা রাস্তায় নামছেন, কোনো জায়গায় কি অনারেবল সুপ্রিম কোর্টকে মেসেজ দেওয়া, কনভে করা যে মানুষজন? আমরা অলরেডি একটা সিজিআই এর কাছে চিঠি পাঠিয়েছি আমরা, হ্যাঁ, আমরা 1,500 অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, একদম আমরা অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে আমরা এই তো রিসেন্টলি আমরা কালকে চিঠি পাঠিয়েছি। আমাদের 1,500 ফেমিনিস্ট এবং বিভিন্ন আন্দোলনের কর্মীদের থেকে আমরা সই করে সেই চিঠি আমরা পাঠিয়েছি। তার কন্টেন্ট কি যদি শেয়ার করেন একটু সবার সামনে? দেখুন, আমরা অনারেবল চিফ জাস্টিসের কাছেও আমরা এই অ্যাপিল করছি যে এটা শুধু ডাক্তারদের ক্ষেত্রে হচ্ছে এমনটা নয়, এটার ক্ষেত্রে প্রতিনিয়ত যে যৌন হেনস্থার শিকার মেয়েরা হয় এবং শুধুমাত্র তো একজন মেয়ে যদি কোথাও প্রতিবাদ করে তাহলে তাকে রেপ করা হয়, এই যে ভয়ঙ্কর একটা বিষয়, এটাও কিন্তু অনারেবল চিফ জাস্টিসের দেখা উচিত এবং কর্মক্ষেত্রগুলোতে কি অবস্থায় আছে। আমরা সরকারের কাছে এবং অনারেবল চিফ জাস্টিসের কাছে এই অ্যাপিলটা করছি যে আপনারা জেন্ডার অডিট করুন। আজকে 10 বছর হয়ে গেল এই অ্যান্টি রেপ ল তৈরি হয়েছে ভারতবর্ষে এবং আমরা দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার যে সমস্যাটা সেটা কিন্তু বাড়ছে, কমছে না। এই 10 বছর হয়ে গেছে, তাহলে 10 বছরে কি স্ট্যাটাস আছে? একটা স্ট্যাটাস আপডেট আমার মনে হয় সারা ভারতবর্ষে হওয়া উচিত। আমরা পশ্চিমবঙ্গেও আমরা এই দাবি করেছি যে জেন্ডার অডিট হওয়া উচিত এবং জেন্ডার অডিটের মধ্যে দিয়ে দেখা উচিত যে মেয়েদের কি অবস্থায় আছে, কারণ মেয়েদের অবস্থা কিন্তু ভারতবর্ষে খুব ভালো নেই, খুবই খারাপ অবস্থায় আছে। এবং শুধু সেটাই নয়, তাদেরকে যেভাবে হিংসার মুখোমুখি হতে হচ্ছে এবং ভয়ঙ্কর হিংসা, এবং সেগুলো ভিডিও করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এ ধরনের হিংসা, এইটা কিন্তু কোথাও দাঁড়িয়ে মেয়েদেরকে স্তম্ভিত করছে এবং সেই জায়গা থেকে কিন্তু মেয়েরা রাস্তায় নামছে। প্রথম যখন আপনারা ডিসাইড করলেন যে আপনারা এরকম রাত দখল করবেন, রাত দখল আপনি এতক্ষণ বোঝালেন আমাদের, আমি নিজেও হয়তো জানতাম না, দর্শকরাও হয়তো জানতেন না যে এর উৎপত্তি কি এবং এর ক্রিয়েটিভিটি কোত্থেকে এলো, আপনারা যে নামকরণ করেছেন। তো প্রথম যখন রাত দখল করলেন তখন একদম ঘটনা ঘটেছে 9 তারিখে, আপনারা ডাকলেন 14 তারিখে, ঠিক স্বাধীনতা দিবসের আগে, এবং পুজো আর কদিন বাদে বাকি। পুজো নিয়েও কিন্তু একটা ভীষণ বড় ডিসপিউট চলছে, আবেগের জায়গা, আমাদের কত লোকের ব্যবসা সেখানে জড়িত আছে ম্যাডাম। হ্যাঁ, আমরা সেখানে দেখেছি, আমরা যখন লাইভ গেছি, মার্কেটে কথা বলেছি মানুষজনদের সঙ্গে, তারাও কিন্তু বলছেন এর বিচার না হলে আমরা কিন্তু পুজো করব না। এবং এই ডায়লগে আমরা শুনেছি, আগে বিচার পাবে অভয়া, তারপর হবে মহালয়া। তো এই যে মানুষের মধ্যে এই যে জেদ, হ্যাঁ, এই জেদকে আপনারা ইনজেক্ট করলেন? না, এটা বলাটা ভুল। মানুষের মধ্যে দেখুন, আমার যেটা মনে হয়েছে, একদিনে তো এটা ইনজেক্ট করা যায় না, এটা একটা দীর্ঘদিনের ক্ষোভ মানুষের মধ্যে। আমরা শুধুমাত্র স্পুলিঙ্গের হিসেবে এটা কাজ করেছি, এই ডাকটা।
এটা আমাদের মনে হয়েছে যে এটা দীর্ঘদিনের মেয়েদের ক্ষোভ, এবং এই যে প্রতিনিয়ত আজকে তো কিন্তু সরকার তো মেয়েদের সঙ্গে সবসময় আছে। লক্ষ্মীর ভান্ডার বা শাসক দলকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রচুর ভোট দিয়েছেন, সেই মেয়েরাই আজকে রাস্তায়। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারকে যদি কেউ মানে এমনকি সরকারও যদি ধরে নেন যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন মানে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে আসলে মেয়েদের কিনে নেওয়া যায়, সেটা কিন্তু নয়, সেটা মেয়েরা দেখিয়ে কিন্তু মানুষ তো ভোট দিয়েছেন। হ্যাঁ, মানুষ ভোট দিয়েছেন, কারণ হচ্ছে মানুষ মনে করেছেন যে এই সরকার অন্য যে সরকারগুলো আছে তার তুলনায় এই সরকার বেটার, সেই জন্যই মেয়েরা ভোট দিয়েছে। বিজেপির তুলনায় একদম মুখেই বলা যেতে পারে বিজেপির তুলনায় তৃণমূলকে বেটার মনে করেছেন, সেই জন্যই ভোট দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে দু একটা কথা বলি, আমার মনে হয় সেটা বললে বেটার হবে। সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারকে সরকার যদি মনে করে নেন সেটা শুধুমাত্র অনুদান, এমনটা কিন্তু না। লক্ষ্মী ভান্ডার মেয়েদের অধিকার, কারণ হচ্ছে এই মেয়েরাই যারা লক্ষ্মী ভান্ডার পায় তাদেরকে কিন্তু খাটিয়ে নেওয়া হয় বাড়িতে। যে শ্রমিক সে বাইরে কাজ করতে যান, সে কাজ করে এসে কিন্তু এই মহিলা শ্রমের ওপরেই সে কিন্তু নির্ভরশীল হয়ে পড়েন। অতএব এটা কিন্তু মেয়েদের অধিকার, এবং বহু জায়গায় মেয়েদেরকে কিন্তু এই ধরনের অধিকারগুলো দেওয়া হয়। অতএব লক্ষ্মীর ভান্ডার অধিকার কোনো অনুদান বা সরকার দিয়ে দিচ্ছে তাই মেয়েদেরকে চুপ থাকতে হবে, যদি সরকার মনে করেন এটা, তাহলে ভুল ভাবছেন। এর সঙ্গে লক্ষ্মীর ভান্ডার যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু গুরুত্বপূর্ণ যে মেয়েদের অধিকার, মেয়েদের সমানাধিকার, মেয়েদের পদে পদে হেনস্থা না হওয়ার অধিকার, এই অধিকারটাও কিন্তু মেয়েদের আছে। এটুকুনি বলা যেতে পারে, বেশ, আপনি সময় দিলেন। একদম সব শেষে প্রশ্ন করব, যে সমস্ত মানুষজন আপনারাও এই অনুষ্ঠান দেখেন এবং আপনাদের যা যা কমেন্ট, আপনাদের যা যা অনুভূতি, এই রাত দখল আন্দোলন যা কোনো দিন বাংলার মানুষ কেন এই দেশের মানুষ দেখেনি, জনরশ্মিতা তার কনভেনারের সাথে আজকে এপিসোড আপনারা দেখলেন, শুনলেন, এবং আপনাদের কি মতামত, এবং আগামী দিনে প্রচুর মহিলারা যদি কমেন্ট করতে চান, যদি প্রশ্ন করতে চান, আমরা আরও অনেক গেস্টকে নিয়ে আসবো আপনাদের সামনে। এই নীতি নির্ণয় না দুর্নীতি, যাতে তারা তাদের যা যা থটস আছে তারা শেয়ার করবেন, যারা ভাবছেন আপনাদের সামনে তুলে ধরবেন। নীতি এখানে, দুর্নীতিও সেখানে, বাট দুর্নীতিকে সরানোই কিন্তু আমাদের প্রধান কাজ, যাতে সমাজ ব্যবস্থা একটি সুস্থ সমাজ, চন্দ্রস্মিতা, আমরা সবাই পাই। আপনারা কমেন্ট করে জানান। চন্দ্রস্মিতার শেষ করব একটা কথা, জাস্ট ওয়ান লাইনার নিয়ে, বাংলার মানুষকে এই আন্দোলন নিয়ে আপনি কি বলবেন, আপনার মেসেজ? দেখুন, আমরা বলবো যে অনেক দিন পর একটা সুযোগ হয়েছে যে মেয়েরা রাস্তায় নেমেছেন, মানুষ রাস্তায় নেমেছে। আমি মেয়েদের কাছে অ্যাপিল করব যে আপনারা এই যেমন অভয়ার বিচার দেখে আপনারা ফিরবেন, তেমন করেই যে অধিকারগুলো মেয়েদের আছে, যে অধিকারগুলোর জন্য আমরা রাস্তায় নেমেছি, যে প্রতিদিন যে হেনস্থার শিকার হই, সেটা নিয়েও আপনারা সরব হন। নিজের অফিস স্পেসে, নিজের ক্যাম্পাসের স্পেসে বা নিজের স্কুলে এর বিরুদ্ধে আপনারা সরব হন। আরেকটা কথা বলবো যে ছোট থেকে যে ছেলে বা মেয়েকে আমরা যেভাবে বড় করি, সেটার ক্ষেত্রেও আমার মনে হয় একটু দৃষ্টিভঙ্গি দেওয়া দরকার আছে। ছেলেটাকেও শেখানোর দরকার আছে যে মেয়েদেরকে কিভাবে দেখা উচিত, এবং মেয়েদের শেখানোর দরকার আছে যে কোনটা ভালো দৃষ্টিভঙ্গি সবথেকে ইম্পর্টেন্ট, যেটা আপনি বললেন। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আমরা ট্রাইব টিভিকেও ধন্যবাদ জানাই এ ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো, এবং তার সঙ্গে আমরা আপনাদেরকে একটা কথা অনুরোধ করব এবং আবেদনও করব, বলা যায়, দুটো শব্দ ইউজ করলাম, যে আপনারা এই প্রোগ্রাম দেখুন, কারণ এই প্রোগ্রাম আপনাদের জন্য, এই সমাজের জন্য, আমাদের সবার জন্য, মানে আপনি, আমি, আমরা প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমরা যে সমস্ত সমাজের মানুষকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি, তাদের আইডিওলজি, তাদের থট প্রসেস এবং তারা কি ভাবছেন, আমাদের সবার জীবনের ক্ষেত্রে কিন্তু এগিয়ে যেতে ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং দরকারি। আমরা আজকের পর্ব এখানেই শেষ করব, এবং আমাদের চোখ থাকবে যে এই আন্দোলন, অর্থাৎ রিক্লেম দ্য নাইট, রাত দখল, আলটিমেটলি আরজিকর তদন্তে কতটা প্রভাব ফেলতে পারে, এবং বাংলার মানুষ এই আন্দোলনকে কিভাবে নেয় আগামী দিনে। আরও একটি পর্ব নিয়ে আমরা আসবো অন্য একজন অতিথিকে নিয়ে। আর ততদিন আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়, বাংলার আপন।